তিনটে আসন পেয়ে এমন একটা হাবভাব করছে যেন ওরা প্রধানমন্ত্রী। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হু আর দিস পিপল? They have got only 3 seats in parliament. আর 213টা সিট নিয়ে যদি এদের ভয়ে কুকড়ে মানে এদের চাপে পড়ে তারেক রহমান ব্যাকফুটে চলে যায়, তাহলে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ডাজ নট ডিজার্ভ টু বি দ্য প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী হতে গেলে একটা সিট দ্বারা দরকার। এখন আমি জানি না যে ওনার আম্মুর সরকারের শেষ পর্যায়ে এসে মানে ওনার বেগম জিয়ার সরকার যখন ইতি হলো এবং এই 111 ইত্যাদির সময় তারেক রহমানকে জেলে নিয়ে গিয়ে যখন সেনাবাহিনীর লোকজন ডিজিএফআই লোকজন মারধর করেছিল, ওনার শিরদাঁড়াটা এমন ভাবেই তারা ক্ষতিগ্রস্ত করেছে যে উনি আর আজকে শিরদাঁড়া সোজা করে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন। চলাফেরা তো ভালোভাবেই করছেন ভাই, যা দেখছি বেশ পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে একটা ইয়াং ম্যান অ্যাবাউট টাউন এরকম একটা ভাব, কিন্তু আসল কাজে ওনার শিরদাঁড়ার এত অভাব কেন? একটা দেশের মধ্যে 3-4টে প্রাইম মিনিস্টার নিয়ে একটা দেশ চলে। কারণ দেখে মনে হচ্ছে কখনো সালাউদ্দিন প্রাইম মিনিস্টার, কখনো মনে হচ্ছে খলিল সাহেব প্রাইম মিনিস্টার। উনি একরকম বলছেন, একরকম ইঙ্গিত দিচ্ছেন, খলিল সাহেব মো ফাঁকে দিয়ে একরকম বিবৃতি দেওয়াচ্ছেন। এখানে শুনুন, 3টে খেলা আছে। এই যে হরিদাস পালরা, এই যে এনসিপি, এরা তো কিছু না, এরা ইউনুস সাহেবের লোক, মানে বকলমে এরা আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে। আমেরিকান ডিপ স্টেটের মেইন ব্যাপারটা হচ্ছে তারেক রহমান কোনো অবস্থায় যাতে বাংলাদেশকে নিয়ে ব্রিক্সে প্রবেশ না করে। মোল্লা ভাই, আপনি খুব ভালো করে জানেন যে ব্রিক্স হচ্ছে সারা পৃথিবীর আজকে সব থেকে বড় উদীয়মান অর্থনৈতিক গোষ্ঠী। যে গোষ্ঠীর সূত্রপাত হয়েছিল 5টি দেশের সহযোগিতায়। 5টি দেশ এক জায়গায় এসে যারা আজকে মোটামুটি সেখানে 11টা দেশ যুক্ত হয়েছে এবং আরো আগামী দিনে হবে। বাংলাদেশে ইতিপূর্বে ইচ্ছা প্রকাশ করেছে যে ব্রিক্সের সদস্য হতে। এটা আমেরিকা চায় না। আমেরিকা কেন চাইছে না জানেন? আমেরিকা সারা দুনিয়াতে যে মাতব্বরিটা করে, দুটো ফ্যাক্টর। ওয়ান ইজ দেয়ার মিলিটারি পাওয়ার, কিন্তু তার থেকে বড় হচ্ছে ডলার। আমেরিকাটা বিস্তর ভয় পাচ্ছে যে চাইনিজরা, যারা এখন পৃথিবীর 2nd লার্জেস্ট ইকোনমি, ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি, রাশিয়া 6th অথবা 7th, ব্রাজিল দক্ষিণ আমেরিকার সব থেকে বড় ইকোনমি, সাউথ আফ্রিকা সব থেকে বড় ইকোনমি আফ্রিকা মহাদেশের। এই 5টা দেশ নিয়ে ব্রিক্স শুরু হয়েছিল। আজকে সেখানে ইরান আছে, আজকে ইন্দোনেশিয়া আছে। অল রাইজিং ইকোনমিজ আর জয়নিং ব্রিক্স। এখানে আমেরিকা এবং এই আমেরিকার যে মহামান্য রাষ্ট্রপতি ট্রাম্প, যা মাস্তানি করে পৃথিবীটা চালাতে চাইছে, আমার কথা শোনো, নাহলে B-52 বম্বার পাঠাবো। হ্যাঁ, এই গ্যাংস্টারিজম, ইন্টারন্যাশনাল গ্যাংস্টারিজমের গুরুদেব তো আমেরিকা। তো এরা এই জায়গাতে চায় না যে ব্রিক্সে নতুন কেউ আসুক। রাইজিং ইকোনমি, এখন বাংলাদেশকে আর বোধহয় রাইজিং ইকোনমি বলা যাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশকে ওয়ান অফ দ্য রাইজিং টাইগার্স অফ এশিয়া বলে অভিহিত করা হতো, কারণ বাংলাদেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী ছিল। যেটা গত 2 বছরে এই নোবেল প্রাইজ পাওয়া ইউনুস, এই বদমাস লোক, বাঙালি জাতির গণশত্রু যাকে বলে আমি অভিহিত করছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, ইজ দ্য এনিমি অফ দ্য বেঙ্গলি পিপল। এই লোকের কল্যাণে 2 বছরে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন উনি কতগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নিজের কোম্পানি টোম্পানি সব লাভ করেনি, মানে নিজের তলবি ভালোই গুটাইছে। হ্যাঁ, কিন্তু দেশটারে সর্বনাশ। তো যাই হোক, এর মধ্যে না গিয়ে আমার মাথা গরম হয়। আমিও পূর্ববঙ্গীয় মূলের লোক, কিন্তু তা না করে আমি একটু সাহেব হওয়ার চেষ্টা করি। সাহেব একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশের এই যে অর্থনীতি, ইট ওয়াজ রাইজিং, নাও ইট ইজ অন দ্য ডাউনওয়ার্ড স্লাইড, এটা নিচের দিকে নিম্নমুখী। এবং এরকম একটা অবস্থায় আমেরিকা একটা প্রবল চাপ দিচ্ছে। এই জন্য আপনি দেখুন, পরপর প্রথমে আমেরিকার একজন ভেটারান CIA অফিসার, যার বউ বাঙালি, হ্যাঁ, জেরাল্ড হ্যামিল্টন, তাকে আমেরিকানরা ওখানে পাঠালো। বিস্তর এক্সপিরিয়েন্স দক্ষিণ এশিয়ায়, ইনক্লুডিং বাংলাদেশ। বউ বাঙালি, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের খ্রিস্টান মহিলা। অবশ্য তার বিরুদ্ধে ওয়াইফ বিটিং এর অভিযোগ উঠেছিল। যাই হোক, তো এই জেরাল্ড হ্যামিল্টন সেখানে গেল। তারপরে সার্জিও গোর গেলেন অনেক দলবল নিয়ে। তারপরে আমেরিকান প্যাসিফিক ফ্লিটের অ্যাডমিরাল কোয়েলার গেলেন। এতগুলি আমেরিকান তো ওখানে টাঙ্গাইলের চমচম খেতে যায়নি, বা আবার কুমিল্লার রসমালাই খেতে যায়নি। They have gone there to pressurize তারেক রহমান যাতে কোনো অবস্থায় সে ব্রিক্স জয়েন না করে। এমনিতেই সে চীনে গেছে, চীনের সাথে অনেকগুলি ডিল হয়েছে। চীন বেশ কিছু ইনভেস্টমেন্ট করবেন, প্রায় $9 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি, 12টা প্রকল্প। এটা আমেরিকানরা চাইছে না।
এটা আমেরিকানরা চাইছে না, কারণ চীন একটা কথা বলেছে, আমরা এইসব লগ্নি করব, কিন্তু চীনারা তো আমেরিকানদের মতো ওই গ্যাংস্টারিজম করে না, ওরা অনেক সূক্ষ্ম খেলা খেলে। ওরা বলেছে যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে এটাকে বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। তো বাংলাদেশে এক্সটেন্ড করা কেন, যে যাতে করে আমেরিকা যে রাখাইন করিডোর, যেটাকে একসময় জেনারেল ওয়াকার ব্লাডি করিডোর বলে গালি দিয়েছিল, কিন্তু যেটা করতে ইউনুস রাজি হয়ে গেছিলেন অ্যান্টোনিও গুটেরেস যখন বাংলাদেশে আসলেন। ইউনুস তো আমেরিকা যা বলবে তাই করতে হবে, আমেরিকার দালাল সে, আমেরিকা সিল মারা দালাল। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমেরিকার এই প্রপোজড রাখাইন করিডোর, যেই করিডোর দিয়ে মায়ানমারে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে আমেরিকা অস্ত্র শস্ত্র আরো অনেক কিছু দিয়েছে, এইটা ব্লক করার জন্য চাইনিজরা একটা রিভার্স করিডোর, অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর তো আছে, যেটা ইউনান প্রদেশ চীনের শুরু হচ্ছে এবং রাখাইন প্রদেশের চকপিউ বন্দরে গিয়ে শেষ হচ্ছে, যেই চকপিউ বন্দরে চীন প্রায় $3 বিলিয়ন ইনভেস্ট করে এই পোর্ট সিটিটা করেছে, ওখানে একটা রিফাইনারিও করেছে। এই জায়গাতে এই করিডোর বাংলাদেশে এক্সটেন্ড হওয়া মানে রাখাইন করিডোরের আমেরিকা করতে হবে। তো এই যে চীন আর আমেরিকার যে বিগ পাওয়ার প্লে, এর মধ্যে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে বা গেছে, এবং এর জন্যই আমেরিকানরা এখন মানে ব্যাপারটা বললাম ভাই অনেকটা এরকম, আমি একটু কাঁচা আমার কুমিল্লার ভাষায় কই যে আপনার একটা জমি আছে, আপনি 2 প্রমোটারের দেখেছেন, 2 প্রমোটারের অনেক গুন্ডা পান্ডা আছে, এখন 2 বেটা এসে আপনার 2 কানের পিছনে চাক্কু ধরছে, হে কয় আমারে দে, হে কয় আমারে দে। তো আপনি যারে দিবেন সে খুশি হবে, যারে দিবেন না সে বলবে শালার পুত্র আমি চাক্কু ঢুকাই দেবো। তো এই জায়গাতে এখন সাম রাখবে না কুল রাখবে তারেক সাহেব, এরকম একটা দোনোমানা। এবং তারেক সাহেবের সমস্যা হচ্ছে ওনার সরকারের নানা রকম লোক আছে, চীনপন্থীরাও আছে যারা চায় চীন এখানে লগ্নি করুক, চীন লগ্নি করলে উন্নয়নের জন্য ভালো, আর একটু কমিশন টমিশনও তো লগ্নি টগ্নি হলে আসে টাসে, সেগুলি আমিও জানি আপনিও জানেন। তো এইরকম লোকজন আছে। আবার কিছু লোক আছে খলিল সাহেবের মতো লোক, যে ইউনুসের মতো একেবারে সিল মারা আমেরিকার দালাল, তাদেরকে মানে যে লোক তার কোনো বিএনপি ট্র্যাক রেকর্ড নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে সেই ইউনুস সাহেবের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সে হঠাৎ করে ফরেন মিনিস্টার উইদাউট বিং ইন বিএনপি ইভেন ফর 1 ডে। এ তো আমেরিকা একে সেট করেছে। এই চাপাচাপির মধ্যে পড়ে তারেক রহমানের শির দ্বারা সোজা রাখার ক্ষেত্রে ওনার খুব অসুবিধা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং এর জন্য বাংলাদেশে আপনি তো জানেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে চাপটা যখন বাড়ে, তখন সব পলিটিশিয়ানই মানে ইন্ডিয়া ফ্যাক্টর, ইন্ডিয়ার বেরোতে গরম গরম কথা, আমি এই কারণে যাবো না। দেখুন এখানে শেখ হাসিনাকে নিয়ে যে হইচইটা হচ্ছে, যে শেখ হাসিনার প্রেস কনফারেন্স was not organized by the government of India. It was not even organized by the Press Club of India. কে এটা অর্গানাইজ করেছে মশাই? এটা অর্গানাইজ করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। কারা এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে? সারা পৃথিবীর বড় বড় যত মিডিয়া আছে, তারা এই অঞ্চলে একজন যদি প্রতিনিধি পাঠায়, সেই প্রতিনিধির বেস হচ্ছে দিল্লি। সাউথ এশিয়া করেসপন্ডেন্ট, ব্যুরো চিফ, হুয়েভার, সে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে আল জাজিরা, একমাত্র 2-1টা অর্গানাইজেশন, যেরকম আমি যেখানে 17 বছর কাজ করছি, বিবিসির ঢাকাতে প্রপার সেট আপ আছে, কারণ একসময় বিবিসির বাংলা সার্ভিস ছিল খুব পপুলার বাংলা সার্ভিস, তো তাদের বাংলাদেশে একটা ব্যুরো টিরো ইত্যাদি। হ্যাঁ, কিন্তু অন্য সবার তো আর বাংলাদেশে কোনো ব্যুরো নেই, বড়জোর এক একজন ওই পেইড স্ট্রিঙ্গার, যে মানে স্টোরি দিলে টাকা, কিন্তু সবারই দেখবেন দিল্লিতে ব্যুরো চিফ আছে। দিল্লি ইজ ফুল অফ ফরেন করেসপন্ডেন্টস, প্রায় 250 মেম্বার্স এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। তো এরা বলেছে ইন্ডিয়া গভর্নমেন্টকে যে আমাদের শেখ হাসিনাকে একটা প্রেস কনফারেন্স করার সুযোগ করে দাও, যাতে করে শি ইজ দ্য বিগ স্টোরি ফর দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। শেখ হাসিনা ইজ দ্য বিগ স্টোরি। কেন বলুন তো? আজকে আসাদ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ সিরিয়া, হাফেজ আল আসাদের ছেলে বাশার আল আসাদ, সে একটা ওখানে গন্ডগোল হয়েছে, সে রাশিয়ায় পালিয়ে গেছে। আজকে নতুন যে সরকার এসছে, যার প্রধান ওই আহমেদ আল জারা, আল কায়দা কমান্ডার, তাকে এখন ট্রাম্প সাহেব এই আল কায়দা তাদের টুইন টাওয়ার উড়িয়েছে, তাকে এখন হোয়াইট হাউসে রিসিভ করে। আমেরিকানদের তো কোনো ঠিকঠাক নেই ওদের হিসাবে। যে এই আসাদ সাহেব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে, এই ক্যাঙ্গারু কোর্ট করে। আজকে আসাদ সাহেব এই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কি সিরিয়াতে ফিরবে না। কিন্তু শেখ হাসিনা আমাদের আপা, উনি
একটা ওই রকম একটা হুমহাম কোনো ব্যাপার নেই। আর ট্র্যাডিশনাল বাঙালি মহিলা সে সাহস করে আজকে বলছে আই গো ব্যাক টু মাই কান্ট্রি, মাথায় ডেথ পেনাল্টি নিয়ে দেশে ফিরবে, এরকম একটা মানে অসম্ভব সাহস। দিস দ্য স্টোরি অফ গ্রেট কারেজ। এবং এই স্টোরিটাই কভার করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া উদ্গ্রীব। তারা ভারত সরকারকে রীতিমতো চাপ দিয়ে বলেছে যে আমাদের শেখ হাসিনা, বিকজ শি ইজ ইন দিল্লি, উই মাস্ট হ্যাভ এন অপরচুনিটি। দুই একটা ইন্টারভিউ উনি আগে দিয়েছেন, এক্সক্লুসিভ ইন্টারভিউ রয়টার্সকে দিয়েছেন, এনডিটিভিতে দিয়েছেন। আমার ছোট বোন নেহা চন্দ্র ওনাকে ইন্টারভিউ করেছে, আমাকে বলছে দাদা দো চার আচ্ছা সওয়াল লিখকে দিয়েছে, মানে কোয়েশ্চেন টোয়েশ্চেন। কেন ওরাও তো বাংলাদেশ কভার করে না, তো আমি জানি এগুলি। এর ফলে ইট ইজ বিকজ অফ দি পারসিস্টেন্ট পুশ অ্যান্ড প্রেশার from the foreign correspondents based in Delhi, the government of India being a democratic country, আমরা এখানে প্রেস ফ্রিডম মেনটেন করি। আমাদের এখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে প্রেসের সামনে, ইন্টারন্যাশনাল প্রেসের সামনে মোদিজিকে যেভাবে আক্রমণ করে, দিস ইজ ওয়ার্কিং ফাংশনিং ডেমোক্রেসি। তো এই জায়গাতে শেখ হাসিনাকে আমরা কেন গ্যাগ করব? কেন করব? বিকজ সামবডি ইন বাংলাদেশ ডাজ নট লাইক হার ভয়েস, উই ডোন্ট কেয়ার। আর এর ফলে যদি এটাকে ইস্যু করে তারেক সাহেব ভারতে না আসে, ইট ইজ হিজ চয়েস, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ এ সভারেন কান্ট্রি, কিন্তু দ্য মেসেজ উইল নট গো ডাউন ওয়েল। কারণ আজ বাদে কাল তোমার ডিজেলের জন্য বাবা তোমাকে কোনো আমেরিকান চাচা এসে, ট্রাম্প চাচা এসে ডিজেল দেয়নি। যখন জ্বালানি নিয়ে তোমার সংকট, তোমাকে ইন্ডিয়া বেইল আউট করেছে। পাওয়ার নিয়ে তোমার প্রবলেম, আপনি তো প্রথমেই ভূমিকাতে বললেন যে পাওয়ারের কি অবস্থা, দেশের কি অবস্থা, এটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই সব সমস্যার সমাধানের একটা বড় রাস্তা হচ্ছে ভারতের সাথে সহযোগিতা। তাহলে ভারত হাত বাড়িয়ে দেবে সহযোগিতা। এবং ভারত সবসময় একটা জিনিস জানে যে বাংলাদেশে কিছু রাজনৈতিক লোকজন, এই যাদের কথা আপনি বলছিলেন এনসিপির এই ট্যান্ডলরা, এরা গন্ডগোল করে। বাংলাদেশের মানুষ তো ভারতকে দুশ্মন মনে করে না। তার সব থেকে বড় প্রমাণ কি বলুন তো? তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে যেই দিন ট্যুরিস্ট ভিসা নতুন করে খোলা হলো, তার আগে তো বন্ধ হয়েছিল ইউনূস সাহেবের আমলে। কেন? আমাদের ডিপ্লোমেটরা আক্রান্ত হয়েছে, ডিপ্লোমেটিক এস্টাবলিশমেন্ট আক্রান্ত হয়েছে। কিন্তু এখন দেশে স্বাভাবিক অবস্থা আসার ফলে আমাদের নতুন রাষ্ট্রদূত ওখানে গেছেন, তাকে পদমর্যাদা, মন্ত্রীর পদমর্যাদা দিয়ে মোদিজি পাঠিয়েছেন। সো দ্যাট ইন্ডিকেটস যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা ঠিকঠাক করার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয়। এবং দীনেশ ত্রিবেদী আগ বাড়িয়ে গিয়ে মোদিজির হয়ে ওনাকে ইনভাইট করেছেন, সবই হয়েছে। যেই দিন টুরিস্ট ভিসা ওপেন করাছে মোল্লা ভাই, তার 24 ঘন্টার মধ্যে, মানে ইনের ওয়ান ডে সাইকেল আপনি যদি ধরেন যে উইদিন 24 আওয়ার্স 1,30,000 অ্যাপ্লিকেশন পড়েছে মশাই। আমাদের ডিপ্লোম্যাটদের মাথায় হাত যে এত অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করব কি করে। আরে আপনি তো জানেন একটা ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্টে কত স্টাফ থাকে। তো অন্যখানে ইন্ডিয়ার একটা এমবেসিতে 20টা-25টা অ্যাপ্লিকেশন দিনে পড়ে, সেখানে 1,30,000 লোকজনের। আমি যাদেরই ফোন করি, কারণ আমাদেরও তো তদবির সম্মুখীন হতে, আমাদের ভাই বোনরা বাংলাদেশ থেকে, বোন না মানে আমি তো বোন করি, তো এরা সবাই যেমন প্রাচী এসব বই, তো দাদা আমার ভিসাটা অ্যাপ্লাই করছি, আমার অমুকের শরীর খারাপ, একটু ভিসাটা করে দাও। তদবির করতে যখন ঢাকাতে ফোন করেছে, বলে স্যার বহুত বুরা হাল হ্যাঁ, ইতনা অ্যাপ্লিকেশন আ গিয়া হাম লোক পাগল হো রহে হ্যাঁ। তো এর থেকে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে বন্ধু বলে মনে করে। তাই জন্য যেই সব এই হারামজাদারা কিছুদিন আগে হই হই করে সব এই ফেসবুক টেসবুকে চিৎকার করে ভারতের পণ্য বয়কট করো, লাভ হয়েছে কিছু? ভারতের পণ্য বয়কট হয়েছে? ভারতের পণ্য যাচ্ছে, বাংলাদেশের মানুষও ভারতে আসতে উদ্গ্রীব। আরে মোল্লা ভাই, এগুলি তো আমরা ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝি। আমার বোনরা ঈদের সময় যখন বাজার করতে আসে আমার স্ত্রীকে নিয়ে, এই বিভিন্ন দোকানে, এই কলকাতার নিউ মার্কেটে যায়, এই মারোয়াড়ি ব্যবসায়ী তো দেখলেই বুঝতে পারে কে ইন্ডিয়ান আর কে বাংলাদেশি। তো আমার ওয়াইফকে বললো, দিদি আপনি একটু বসুন, আপনাকে চা কফি দিচ্ছি। আপা আপনি আসুন। কেন বলুন তো? আরে দিদি তো একটা শাড়ি কিনবে, আপা 30টা শাড়ি কিনবে, এবং ঈদের আগে দেশে ফিরবে, একে গিফট। তো এগুলি শোনেন, আলটিমেটলি মানি টক্স। তো এইখানে যেটা ব্যাপার, এই কিছু কতিপয় এইসব দুষ্কৃতকারী, হ্যাঁ, কতিপয় আমেরিকান ফান্ডেড, এই আল হাজরাত একাডেমিতে ট্রেন্ড আমেরিকান ডিপ্লোম্যাটদের দ্বারা এরা এই দেশে অরাজকতা করে, আর আর্মির সহযোগিতায়, এই ওয়াকার সাহেবদের সহযোগিতায় এরা একটা লিগালি এস্টাবলিশ গভর্নমেন্টের পতন ঘটিয়েছে। আজকে এরা ভাবছে যে একটা সাময়িক একটা হই হইয়ের মধ্যে করে
গভর্নমেন্ট বলছে আজকে শেখ হাসিনা যদি কথা বলে এবং শেখ হাসিনা দেশে ফেরে, এরা সবাই ভয় পাচ্ছে যে এদের তো ওই আমার বাপ একটা গালি দিয়ে একটা কথা বলতো যে মিয়া ঘুষ লেংটি ঠিক থাকবো না, তো এদের তো ঘুষ লেংটি ঠিক থাকবে না। এই জন্য এরা এটাকে একটা ইস্যু করছে, ইন্ডিয়া গভর্নমেন্ট শেখ হাসিনা কেন কথা বলে। ইউনুস সাহেব যখন এটা মোদিজিকে বলেছিলেন ইন ব্যাংকক, ইফ ইউ রিমেম্বার বিমস্টেকের সামিটের সাইড লাইনে কথা হয়েছিল, मोदी जी बोलते बोलते हम सोशल मीडिया बैन वैन नहीं करते, हमको भी गाली देता है, हमको भी गाली देता है, तो हमको टॉलरेट, दिस इज डेमोक्रेसी, आई हैव टू टॉलरेट इट। সেখানে এদের এই যে একটা আশা যে আমরা বলবো আর শেখ হাসিনা কথা বলা বন্ধ করে দেবো, এটা হবে না। 2 নম্বর কথা যে শেখ হাসিনাকে আগে ফেরত দাও, তারপরে আমার প্রধানমন্ত্রী যাবে। শেখ হাসিনাকে ভারত কিন্তু ওই আমরা একটা কথা কই না চালু কুমিল্লার ভাষায়, যে হাইকোর্ট দেখাইছো বাঙ্গাল রে আরামজাদা, তো এখানে ইন্ডিয়া কিন্তু হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়া কি বলেছে, ইফ বাংলাদেশ ইনসিস্ট অন এক্সট্রাডিশন we will leave it to the courts, it is not our decision, it is not the decision of the government, it is not the decision of the foreign ministry। কেন এক্সট্রাডিশন যে চুক্তি দু দেশের মধ্যে, তাতে পরিষ্কার আছে যে হোস্ট নেশন মাস্ট বি স্যাটিসফাইড উইথ দ্য ডিউ প্রসেস অফ ল under which somebody has been penalized। মানে হোস্ট নেশন, এই ক্ষেত্রে ভারত হচ্ছে হোস্ট নেশন, যেখানে শেখ হাসিনা শেল্টার। ভারত এটা স্যাটিসফাইড হতে হবে, ভারতের আইন মানে আদালত স্যাটিসফাইড হতে হবে যে যেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেই বিচার প্রক্রিয়াটা সঠিক, ডিউ প্রসেস অফ ল। এরা যদি এটাতে স্যাটিসফাইড না হয়, তাহলে আমি এক্সট্রাডাইট করব না। তো আমরা মশায় চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যদি 70 বছর দালাই লামাকে আমার দেশে রাখতে পারি, এই হরিদাস পাল 5 টাকার এই টোকাই, এই নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, অল রাস্কেলস হু আর জাস্ট মেকিং মানি, কত টাকা এক একজন রোজগার করেছে, এই টোকাই টেন্ডল সব, হ্যাঁ, এদের কথায় ভারত ভয় পেয়ে কাঁপতে কাঁপতে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেবে, এই আশায় এই গুড়ে কড়কড়া বালি, এগুলি হবে না। এভাবে ডিপ্লোমেসি। আর এখানে আরেকটা যে গোলমাল করছে, মেইন গোলমালের মূল কিন্তু ওই আমেরিকান দালাল ওই খোলে, হি ইজ ক্রিয়েটিং, এই উনি প্যাস লাগাইতেছেন, উনি ঘুরে ফিরে প্যাস লাগাইছেন, বিকজ হি ইজ দি ফরেন মিনিস্টার। যেটাই মানে তারেক রহমান কিছু করার আগেই হি ইজ ট্রাইং টু আপস্টেজ দ্য হোল থিং। দুম করে এরা, মানে আপনি তো নিজেই বললেন যে ফরেন মিনিস্ট্রি একটা, যে কোনো ফরেন মিনিস্ট্রি একটা ডিপ্লোম্যাটিক একটা কায়দা কানুন আছে। আপনি যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, তো ভাই ইংরেজি তো তুমি শুধু জানো এমন কথা নেই, ইংরেজি তো ভারতবর্ষের লোক জানে, আমরা তো জানি টানি ইংরেজিটা, হ্যাঁ। আর এই ইউনুস সাহেবের মতো ওই কি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে আমরা অক্সফোর্ড টক্সফোর্ড যাওয়া, ওকে, উই নো ইংলিশ। তো তুমি ইংরেজিতে 4টা প্যাচ দিলে আমি 18টা প্যাচ দিব, জিলাপির প্যাচ তো বোঝেন। তা আমি যেমন কুমিল্লার ভাষায় পারদর্শী, আমার দেশের ভাষায় ইংরেজিটা, আমরা বিবিসিতে 17 বছর তো ঘাস কেটে চাকরি করিনি, ইংরেজিটা আমরা বুঝি। তো এইসব প্লে টেস্ট দিও না, প্লে স্ট্রেট, ওকে, প্লে স্ট্রেট, ইউ প্লে স্ট্রেট, আই প্লে স্ট্রেট। হ্যাঁ বলেন। ওই চিঠিতে প্রায় 17টা থেকে 19টা ভুল বের হয়েছে। আমি তো বললাম যে শেক্সপিয়ারের নাতি তো সব বসে আছে এখন বাংলাদেশে, হারামজাদার দল, শেক্সপিয়ারের নাতি। তো এদের ইংরেজি শুনলে শেক্সপিয়ার, ওই তার কবর আছে না স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, মানে যন্ত্রে যন্ত্রে যন্ত্র সঙ্গীত বাজে উঠবে। এরা সব তো মানে একটা শুদ্ধ বাক্য লিখে দিলে, এই যে এনসিপি যাদের কথা আপনি বললেন, একটা শুদ্ধ ইংরেজি বাক্য লিখে দিলে হারামজাদারা ক্রিয়াকর্ম খুঁজে পাবে। এগুলি বলে লাভ নেই। খলিল সাহেব তো ইংরেজিতে একটু একটু জানেন, আমেরিকাতে এতদিন থাকছেন, তাদের দালালি করছেন, হ্যাঁ, ওইখানে তো বাংলা বললে হবে না। কিন্তু আই এম সেইং ওয়ান থিং, ইন্ডিয়া ইজ সাচ এ কান্ট্রি, ইউ প্লে স্ট্রেট উইথ মি, আই প্লে স্ট্রেট উইথ। আমরা কিন্তু প্রথমে দেখবে ইন্ডিয়া অনেক কিছু ছাড়ে, হ্যাঁ ভাই ও দোস্তি, আরে ভাই হো যায়গা। যেটা শেখ হাসিনার ক্ষেত্রে, শেখ হাসিনা বয়েনজি, আরে বয়েনজি যাই বলবে হয়ে যাবে, কেন বয়েনজি আমার ট্রাস্টেড। এই জায়গাতে ইন্ডিয়ার একটা জিনিস জানবেন, ইন্ডিয়া একটা জিনিস কিন্তু জানে, 2001 সালে যখন বেগমজি আসলো, এটা বললে অন্যায় হবে, যেটা অনেকে বলে যে ইন্ডিয়া পুটস অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়া এক ঝুড়িতে সব ডিম রাখে, আওয়ামী লীগের বাইরে। নো, 2001 when বেগম জিয়া came to power, আমরা বেগম জিয়ার সরকারের সাথে ভালো সম্পর্ক, তখনও বিজেপি পাওয়ারে ছিল, অটল বিহারী বাজপেয়ী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি।
উই ট্রাই টু ডেভেলপ রিলেশন উইথ বিএনপি। তারেক রহমান তো তখন কিছুই না, তারেক রহমান তখন মানে মন্ত্রীও না, পার্টিরও বড় কিছু না, উনি একটা ওই কি হাওয়া ভবন টন করতেন, ওখানে নোট ফোট খাওয়াতেন। তো ওই তখন ওনাকে দিল্লিতে কিভাবে ওয়েলকাম করা হয়েছে, তারপর উনি কি করলেন 2004-এ, এটা তো আপনাদের দেশের আইনে উনি মানে হি হ্যাজ বিন সুড, যে 2004-এর যে 10 ট্রাক অস্ত্র আনার ষড়যন্ত্র, যেই অস্ত্রের একটা বড় অংশ বাংলাদেশের জিহাদি, কিন্তু আরেকটা বড় অংশ আসামের সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার কাছে যাওয়ার কথা ছিল। আমি নিজে খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই পুরো ব্যাপারের পেছনে যে লোকজন জড়িত ছিল ডিজিএফআই এনএসআই এর, এই রেজাকুল হায়দার চৌধুরী, উনি ডিজিএফআই তখন বড় মাপের অফিসার। হ্যাঁ, এই চীনের থেকে অস্ত্র কিনে এনে এখান দিয়ে ঢোকানোর প্ল্যান, যে কারণে ওনার জেল হয়েছিল, ইউনুস সাহেব এসে ওনাকে ছেড়ে দিলেন। এই লোকগুলি, এদের পেছনে তারেক রহমান ছিল, তারেক রহমান নিউ এভরিথিং। এবং সব থেকে বড় কথা, তারপরেই ইন্ডিয়ানরা দেখেছে যে ভাই বাংলাদেশে উই ক্যান অনলি ট্রাস্ট, উই ট্রাইড উইথ বিএনপি and we got what 10 trucks of weapons coming, এবং তার একটা বড় অংশ আমাদের আসামে গোলমালের জন্য যাও। এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তো ইন্ডিয়া যে নেই বাহিনজি কে বাহার ওয়া সব বদমাশ লোক হ্যাঁ, এরকম একটা ধারণা হয়েছে। এখন যখন আওয়ামী লীগ নেই, আমাদের সরকার তো বিএনপির সাথে সম্পর্ক করার সব রকম চেষ্টা করেছে, পরপর করে ঘটনাগুলি আপনি দেখুন। এরপরে যদি আপনি কন্ডিশনের পর কন্ডিশন দেন, ইন্ডিয়া কিন্তু এমন এরপরে বলবে ভার মে যাও, কুছ নেই দেনগে। এবং সামনে অনেক কিছু আসছে। আপনার এই অভিজ্ঞতাটা পাকিস্তানে হয়েছে, এই পাকিস্তান আজকে এই টেরর অ্যাটাক, কালকে ওই টেরর অ্যাটাক। এখন ইন্ডিয়ার অ্যাটিটিউড দেখুন, সিন্ধু নদের জল দেব না, जो मर्जी कर लो, इंटरनेशनल कोर्ट में जाएगा, जाओ हम देख लेंगे, कौन अमेरिका का चाचा चाइना का मामा तुमको बचाता है, हम देख लेंगे। ইন্ডিয়ার সাথে এই জায়গাতে তারেক রহমান সম্পর্কটা না নিয়ে গেলেই ভালো, কিন্তু এই জায়গাতে যদি চলে যায় ব্যাপারটা, এর ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হবে, বাংলাদেশের ক্ষতিটা হবে। দাদা, আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি, সেটি হচ্ছে যে ওসমান হাদির হত্যা মামলায় অভিযুক্ত আসামি এবং শেখ হাসিনার প্রত্যার্পণ, এই দুটি শর্ত ছাড়া যদি তারেক রহমান ইন্ডিয়া যেতে না চায়, তাহলে তো কিয়ামত পর্যন্ত তারেক রহমানের ইন্ডিয়া সফর হবে না। কারণ ভারত কখনোই শেখ হাসিনাকে তার মতের বিরুদ্ধে বাংলাদেশে প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই। হাদির ব্যাপারে ওই কোন কিলার, হাদির কোন কিলার টিলার এখানে ঢুকেছে, এনআইএ ইন্টারোগেট করছে। যদি এনআইএ স্যাটিসফাইড হয় যে হ্যাঁ ওই কিলিং এর সাথে এদের একটা যোগসূত্র ছিল, হাদির কিলার হয়তো এক্সট্রাডাইট হতে শেখ হাসিনা কোনো অবস্থায় পাবে না, শেখ হাসিনাকে পাঠাবেন। কারণ শেখ হাসিনাকে পাঠালে আজকে মোল্লা ভাই আপনি একটা দেখুন, গণতন্ত্রে একটা মানে অপোজিশন তো ফ্যাক্টর, যতই বিরাট মেজরিটি বিজেপির থাকুক, আজকে বিজেপি অনেকটা ব্যাকফুটে আছে। কেন ব্যাকফুট আছে? ইলেকশনের দিক থেকে না, ইলেকশন তো ওরা বেঙ্গলের মতো স্টেটে জয়লাভ করেছে, যেটা ওরা কোনোদিন করেনি। হ্যাঁ, কিন্তু সামনে ইউপির ইলেকশন, আপনি দেখুন এই যে ককরোচ পার্টির আন্দোলন হলো, এক্সাম লিগকে একটা বিরাট ইস্যু করে একটা বিরাট ছাত্র যুব আন্দোলন হলো। ভারতবর্ষ হলে গণতান্ত্রিক দেশ, এখানে বিজেপি এত মেজরিটি আছে, কিন্তু বিজেপি তার এডুকেশন মিনিস্টার হ্যাড টু রিজাইন, ধর্মেন্দ্র প্রধান হ্যাড টু রিজাইন। হ্যাঁ, আজকে বিজেপির যে পার্টি পুনর্গঠন হয়েছে, পার্টির কমিটি, আপনি লক্ষ্য করে দেখুন যে বিজেপির আইটি সেলের যে প্রধান ছিলেন অমিত মালবিয়া, দীর্ঘ 12-13 বছর ধরে, মোদিজি জবের থেকে প্রাইম মিনিস্টার হয়েছে আমরা দেখছি উনি ছিলেন, আজকে হি হ্যাজ বিন স্যাকড, হি হ্যাজ বিন রিমুভড। এগুলি তো হয়, কারণ ডেমোক্রেটিক পলিটিক্সে এই অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা পার্টির যেমন থাকে আর পার্টির ভিতরে নেতাদেরও থাকে। ইফ ইউ হ্যাভ নট ডেলিভার্ড তুমকো ভাই স্যাক কর দেঙ্গে। হ্যাঁ, এটা কারো জন্মসূত্রের অধিকার না। এবং এর জন্য আপনি লক্ষ্য করবেন যে আজকে যদি কোনো কারণে শেখ হাসিনার এমন একটা ব্যাপার, যে আমার 18 সাল খুব সহজ টাইমস অফ ইন্ডিয়া একটা জরিপ করেছিল যে ভারতবাসী কোন দেশকে এবং কোন লিডারকে ইন্ডিয়ার সব থেকে বড় ফ্রেন্ড হিসেবে মনে করে। আমাদের অনেকের ধারণা ছিল যখন টাইমস অফ ইন্ডিয়া এই জরিপটা অ্যানাউন্স করে, পসিবলি পিপুল উইল টক অ্যাবাউট রাশিয়া, কারণ রাশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেই 71 টন আপনারা জানেন। ইউ নো হোয়াট ইজ দ্য অ্যান্সার? 47% সেড বাংলাদেশ আর শেখ হাসিনা, 23 or 24% সেড রাশিয়া, এরকম একটা ফিগার। এটা কেন? মানে শেখ হাসিনা অ্যাক্রস পার্টি লাইনস ইজ কনসিডার্ড এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। আজকে যদি বাংলাদেশের চাপে পড়ে
শেখ হাসিনাকে ফেরত পাঠায় কংগ্রেস, আপনি মনে করেন মোদিজিকে ছেড়ে দেবে, পার্লামেন্ট গরম হয়ে যাবে, পার্লামেন্ট চালাতে পারবে না। কেন রাহুল, মোদিজি যেমন শেখ হাসিনাকে বহিনজি বলে, কি অমিত শাহ ওনাকে বহিনজি বলে, রাজনাথ সিং বহিনজি বলে, রাহুল প্রিয়াঙ্কা তো ওর কোলে বড় হয়েছে। মানে মানে শেখ হাসিনা যখন এখানে 75 থেকে 80, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর বাড়িতে যাতায়াত, তো এরা তো মানে শেখ হাসিনাকে মাসিজি বলে, তখন থেকে মানে মাসি হিসেবে মানে অন্যরকম ব্যক্তিগত সম্পর্ক। তো ফাটিয়ে ফেলবে মোদিজিকে, মানে মোদি এমনি মোদিজি একটা চাপে আছে। হ্যাঁ, রাহুল গান্ধী যখন তখন যে আমেরিকার কাছে সারেন্ডার করছে, অমুক করছে, আমেরিকার এই দাবি মানা উচিত না, এই করা উচিত না, এই নেগোসিয়েশনে। এরপর তো বলবে আরে আমেরিকা চলো বাংলাদেশকে বাঁচবে গুড না টেক দিয়া, মানে ইউর সারেন্ডার। এটা মোদি, এটা ইন্ডিয়াতে হবে না। শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, এগুলি অনেক ডোমেস্টিক কম্পালশন আছে, ইন্টারন্যাশনাল ইমেজ অফ ইন্ডিয়া, অনেক কিছু ইজ অ্যাট স্টেক। আর এটা ইচ্ছা করে যদি ওরা চায় যে এমন একটা দাবি দাও যেটা মানবে না, আমার প্রধানমন্ত্রী যাবে না, ভালো কথা, তো আইসো না। এমন তো না যে তুমি ইন্ডিয়ার জামাই, আমাকে ভাইয়া বিয়ে করছো, হ্যাঁ, তো থাকো, তোমার বেগম নিয়ে তুমি থাকো, আইসো না। কিন্তু পেছে যখন পড়বা মিয়া, তখন রাতের অন্ধকারে হাত তাত কসলায় দীনেশ ত্রিবেদীর কাছেও আসার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, জি জি দিস হ্যাজ জি। টু বি কেপ্ট ইন মাইন্ড। দিনের বেলা গরম গরম বক্তৃতা, আর রাত্রিবেলা আইসে আমার পার মান্থ আরো 25,000 এত লিটার তেল ডিজেল বাড়ায় দেওয়া সাপ্লাই, ওইসব হবে টবে না। জি দাদা, এই যে একটা দ্বিচারিতা নিয়ে আপনার একটা এক্সপিরিয়েন্স জানতে চাই, একটা দ্বিচারিতা বা একটা ডাবল স্ট্যান্ডার্ড। যে শেখ হাসিনা যদি 5ই আগস্ট এফসিসি সাউথ এশিয়াতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, যেখানে উনি কিন্তু ফেসও দেখাননি, আমরা জাস্ট ওনার কণ্ঠস্বর শুনেছি, আর সেটি যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে তারেক রহমান যে 2008 থেকে 2025 দীর্ঘ 17 বছর ইউকেতে থেকে উনি প্রায় অনলাইনে এবং ভিডিও কলে এবং ভিডিও কনফারেন্সে গিয়ে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে বিভিন্ন রকমের বাজে কথা এবং ফেক কথাবার্তা, বিভিন্নভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন উনি ছড়াতেন। সেটি নিয়ে তাহলে তো বাংলাদেশ ইউকে কূটনৈতিক চ্যানেলে সমস্যা হওয়ার কথা ছিল। সেটি যখন হয়নি, তারেক রহমান যদি 17 বছর কথা বলে থাকতে পারেন, তাহলে শেখ হাসিনা কেন এখন কথা বলতে পারবে না? তো তারেক রহমান এই দিক, মোল্লা ভাই শোনেন, তারেক রহমান ইউকে, মানে এগুলি বললে কি হয় জানেন, এগুলি বললে আমার মানে আমি জানি না এটা বলাটা ঠিক কিনা, আমার বাপ একটা কুমিল্লার মানুষ, তো একটা গালি দিত। উনি এমনি রয়্যাল এয়ারফোর্স হয় পুরা ব্রিটিশ সাহেব, আর নাইলে কুমিল্লার, হ্যাঁ, কবজি ডুবায় ভাত খাওয়া বাঙাল। তা আমার বাপ এটা কইতো, সাহেবে কইছে পঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, এই যে ব্যাপার, যে সাহেব করলে এটা ঠিক আছে, আরে সাহেব বা তারেক রহমান লন্ডন ছেড়ে দেন, সালাউদ্দিন নিজে বলছে যে উনি শিলং থেকে বসে উনি দেশে ওনার দলের লোকজনের সাথে যোগাযোগ অব্যাহত রাখে পার্টির দেওয়ার দায়িত্ব উনি করছেন। তার মানে এটা কি করে করছেন? So that means there was no restriction on Salahuddin. He was not in a jail. He was staying in Sunrise Guest House in Shillong, one of the most expensive guest house in the city of Shillong. এবং উনি এখানে বসে থাকি যে কোনো কারণে উনি দেশে ফিরতে চান নাই, আমাদের লোকজনের পায়ে ধরছে, এটা আগেও বলছি আমি। হ্যাঁ, আমাদের লোক আমাকে বলছে, সিনিয়র রয়্যাল লোকজন, यार बांग्लादेश का कोई आदमी इधर पकड़ते हैं तो जाने के लिए पागल हो जाता है, मैंने फेरोज जाने জন্য পাগল হয়ে যায়, আর ये तो जाना नहीं चाहता है, दादा बात क्या है। যাই হোক, কিন্তু উনি তো নিজে বলছেন যে আমি এখানে থাকি আমার দায়িত্ব পূরণ করছি, আমরা দেশে থেকে বিএনপির কার্যকলাপ পরিচালনা করতে আমরা সক্ষম ছিলাম, আমরা হয়েছি। এবং তারা এই কথাও বারবার বলছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ আন্দোলন, এর ক্রেডিট তো একা এনসিপি নিতে পারে না, বিএনপি, আমি বা আমার নেতারা বিদেশে থেকে বসে করছে। সো ইফ দিস ইজ ট্রু, আর তুমি শরীরের কোন অঙ্গ দিয়ে কথা কইতো সেটা আমি জানি না, ইফ দিস ইজ ট্রু, তুমি এগুলি যেটা বলছো, দাবি করছো যে তোমরা তোমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে, ইভেন বিদেশে বসে থাকে তোমার নেতারা, তার মানে ইউ হ্যাভ ইউজ সোশ্যাল মিডিয়া। এটা তো দ্বিচারিতার চরম, যে তোমরা এটা করলে ঠিক আছে, শেখ হাসিনা করলে, শেখের বেটি করলে এটা অসুবিধা। এখন যদি এটা কইতে চাও যে ভারতের থেকে হয়েছে, তাইলে তো আমার এই বাপের গালিটাই সামনে আসে যে সাহেবে কইছে পঙ্গির ভাই আনন্দের আর সীমা নেই। সাহেব করলে ঠিক আছে, এটা ইন্ডিয়ার, এটা জন জিম হইলে ঠিক আছে, এইটা মোদী অমিত শাহ হইলে অসুবিধা। এগুলি বলে লাভ নাই, দ্বিচারিতার চরম, ডাবল স্ট্যান্ডার্ডের চরম। আর শোনেন, লাস্টলি আপনাকে একটা কথা বলি, it is Tariq Rahman's sovereign decision to come to India or not. But একটা জিনিস মনে রাখবেন,
সে যদি এই ব্রিক্সের সামিটে বিশেষ করে না আসে, তার উপরে ভারতের থেকেও বেশি রুষ্ট হবে চীন। বিকজ ব্রিক্সের সব থেকে বড় প্লেয়ার হচ্ছে চীন, এবং চীন যদি এইটা ধারণা করে, যেটা তারা করবে, কারণ আজকেও আমার কয়েকজন চাইনিজ সিনিয়র লোকজনের সাথে কথা হয়েছে। আপনি জানেন বোধহয়, আমি কলকাতা কুমিং ফোরামে ছিলাম, যেটা ট্র্যাক টু ডিপ্লোমেসি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইউনানের সাথে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন রিজন, ওই ট্র্যাক টু ডিপ্লোমেসি। তা আমি একজন পলিট ব্যুরো মেম্বারকেও চিনি, ইউনান প্রদেশের যারা একাডেমিকদের চিনি, যে ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট। তবে এরকম লোকজনের সাথে আজকেও আমি, আমার এক ছোট বোন আছে, শি ইজ এ ভেরি সিনিয়র অফিসিয়াল অফ দ্য ফরেন মিনিস্ট্রি, হ্যাঁ, জান, অ্যালিস জান, তোর সাথে আজকেও কথা বলছে, ব্রাদার ওয়াই Mr. Rahman will not come to BRICS summit because Americans are perhaps pressure. But if he does not come to the BRICS summit under American pressure, we will not take it lightly. So we will not take it lightly. তো ইন্ডিয়া বাদ দাও, ইন্ডিয়ার যে প্রজেক্ট এখানে আসে, ইন্ডিয়া টাকা পয়সা দিল না করে, কিন্তু তুমি যে ওইখানে যে $9 বিলিয়ন প্রজেক্ট, 12টা মেজর প্রজেক্ট, যেগুলি সব ডিল টিল করে আসছো, চীন কিন্তু তুমি ব্রিক্সে যদি না আসো, ব্রিক্সের সদস্য পদ না নাও, এবং আমেরিকার চাপে, সাহেবের চাপে, ট্রাম্প সাহেবের চাপে এই ইন্টারপ্রিটেশন যদি চাইনিজরা করে, ইট উইল কস্ট ইউ মোর ডিয়ারলি। চীনও রুষ্ট হবে, রাশিয়ার রুষ্ট হবে। পুতিন সাহেব খুব বদমেজাজি লোক বলে আমরা জানি টানি, হ্যাঁ, তো ওই রূপপুরের প্রজেক্ট ওগুলি লাঠে উঠবে। তো এত সব লাঠে তুলে দিয়ে যদি তারেক রহমান মানে শেখ হাসিনার কারণে উনি দিল্লি আসবেন না, চয়েস ইজ হিজ। শ্যামও যাবে, কুলও যাবে, এটা এখন হিসাবপত্র করো, হিসাবপত্র পারেন আশা করি উনি, পার্টি গড়িটার হিসাবপত্রটা করে নাও, করে বল। একটাই ব্যাপার এখানে বলে আমি শেষ করতে চাই, হি শুড বিহেভ লাইক সভারেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই অমুক চাচা তমুক চাচার কথায় লাভ, আই ডোন্ট সে। তোমার ইন্ডিয়ার স্বার্থ দেখতে হবে না, ইন্ডিয়া হ্যাজ লিডার্স যারা ইন্ডিয়ার স্বার্থ দেখবে। তুমি বাংলাদেশের স্বার্থটা দেখো, তুমি ওই অমুক চাচা তমুক চাচা। বাংলাদেশের প্রবলেম কি হচ্ছে জানেন? ওই এনসিপি ট্যান্ডলি বলেন আর ওই জামাত বলেন, হ্যাঁ, আর এই বিএনপির একটা বড় অংশের লোকজন, তো আমার কথা না, আমার বই এত বছর বিএনপি করছে, রুবিন ফারান আমার দেশের বই, সেই তো এগুলি বলে, হ্যাঁ, যে এরা কি করতেছে না করছে সরকার চালানোর ক্ষেত্রে। আমি আর নতুন করে সেটা বললাম না, বাট হি ইজ ভেরি কারেক্ট। এই জায়গাতে দাঁড়ায় একটা সভারেন প্রাইম মিনিস্টার হিসেবে হি শুড বি বাংলাদেশের স্বার্থ তাকে দেখতে। ওই অমুক চাচা তমুক মামার স্বার্থ দেখতে গেলে যেই লোকের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তুমি পাইছো, বাঙালি খুব গোলমালের জাতি। আজকে 213 সিট দিছে, কালকে 21 দেবে না, ঘাট ধরে ক্ষমতার থেকে নামাই দেবে, এটা যেন মাথায় থাকে। বাঙালি, আমি নিজেও বাঙালি, পূর্ববঙ্গীয় মূলের লোক, ঘাট ধরে নামাই দেবে, এটা যেন মাথায় থাকে। জি, আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে, অনেকেই বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাক, এটা আসলে বিএনপি, জামাত বা এনসিপি কেউই চায় না। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে শেখ হাসিনা যখন বলেছেন যে উনি ডিসেম্বরে যাবেন, এবং উনি বারবার রিকনফার্ম করছেন উনি যাবেন, সম্প্রতি 5ই আগস্টেও উনি বলেছেন উনি যাবেন। এর আগে কিন্তু ওরা বলেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকলে উনি আসবেন, চুপ্পুকে বাদ দিলে উনি আসবেন না। চুপ্পু চলে যাওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা আবারও বলছেন আমি বাংলাদেশে যাব। এরপরেও কিন্তু আমরা দেখেছি এনসিপির কিছু নেতা এবং জুলাইয়ের লাল বদর কিছু লোক, তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ। তো তারা কিন্তু গণহারে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। এবং নাহিদ, আসিফ, আক্তার, সার্জিস, এদের সম্পর্কে আমরা খবর পেয়েছি, এরা পর্তুগালের নাগরিকত্ব নিয়েছে, এরা দুবাইতে 20 বছরের গোল্ডেন ভিসা নিয়েছে। তো এরা সবাই কিন্তু বাংলাদেশ ত্যাগ করার জন্য রেডি। ইতিমধ্যে তাদের টাকা পয়সা তারা পাচার করেছে, আমরা শুনতে পেয়েছি, সত্য মিথ্যা জানি না। তাহলে তারা চায় না যে শেখ হাসিনা দেশে আসুক, কারণ শেখ হাসিনা না আসলেই আপনি একটু আগে যেটা বললেন, তারা টাকা পয়সা লুটপাট করতে পারবে, তারা বাংলাদেশে বিশাল জীবনযাপন করতে পারবে। শেখ হাসিনা আসলে তাদের লাইফস্টাইল হুমকির মুখে পড়বে। জামায়াত ইসলাম যে স্বপ্ন দেখছে যে বিএনপি খারাপ করবে, বিএনপি ব্যাড রেজাল্ট করলে নেক্সট ইলেকশনে জামায়াত ক্ষমতা আসবে, এটা জামায়াতের জন্য সমস্যা, এনসিপির জন্য সমস্যা। তারা লিটারেলি চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। You are 200% correct. বিএনপি চায় না, কারণ শেখ হাসিনা ফেরত গেলে তারা পেঁচে পড়বে। ফাঁসি দিতে গেলে ইন্টারন্যাশনাল কমিউনিটি নানা রকম হইচইয়ের সম্মুখীন তাদের হতে হবে। না হয়, মানে
উনি না যদি যান তাহলে এদের মঙ্গল, তাহলে এরা এটাকে ইস্যুটাকে নিয়ে হই 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 করতে পারবে, পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করতে পারবে। গেলে ওদের সমস্যা ফাঁসিও দিতে পারবেন না, মানে ফেলতেও পারলাম না, গিলতেও পারলাম না। বিএনপি জামাতের পক্ষে আপনি যেটা বললেন সঠিক, যে জামাত ভাবতেছে বিএনপি কিছুদিন পর ডিসক্রেডিটেড হবে, কি পরিমাণ চাঁদাবাজি এইসব তারা করতেছে, এগুলো তো আমার বোন রুমিন ফারানাই বলতেছে, সে তো কিছুদিন আগে অব্দি বিএনপিতে ছিল। হ্যাঁ, আর বোন যেগুলি বলে হিসাব পত্র করেই বলে, শি ডাজ নট টক রাবিশ। তো এই জায়গাতে দাঁড়ায় জামাতও চায় না সে যাক, আর এনসিপি তো এনসিপি মানে আই ডোন্ট ইভেন টেক দেম ইনটু কগনিজেন্স। হ্যাঁ, আমি এনসিপির নাম দিছি নন কগনিজেন্ট পার্টি, ইটস দ্য নন কগনিজেন্ট পার্টি অফ বাংলাদেশ, ডোন্ট টেক ইট ইনটু কগনিজেন্স। আপনি এদের নাম টাম বলেন, আপনাদের টক শোতে এরা একটু ইয়ে হয় না, হু আর দিস পিপল, দে গট ব্লাডি 3 seats। হ্যাঁ, এগুলো কোনে মে बैठो, ইন্ডিয়াতে এলো বলতে হয় সালে কোনে মে बैठो আরামসাতে, ইধার কে আর বাত। তো তারেক রহমান এখন এই 3 পার্টি এদের নিয়ে এত বিব্রত, নোবডি ওয়ান্টস শেখ হাসিনা টু গো ব্যাক। এর জন্য এই এক্সট্রাডিশন টিশন, এই আইনি প্যাচ ট্যাচ লাগায় টাগায় দিয়ে, যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে ভাইজি হাম আপকো এক্সট্রাডিট নেই করেগা, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইনভলভ করে, মানে এক কথায় একটা বড় রকমের প্যাচ লাগায় দাও যাতে সে ফিরতে না পারে। দিস ইজ দেয়ার ডিজায়ার, ইউ আর 200% রাইট। আমি এইটা বলেই আমি আমি মনে হয় আজকের মতো আমি শেষ করব, কেন আমাকে আরেকটা অনুষ্ঠানে যেতে হবে। আপনার কাছে দাদা আমার শেষ প্রশ্ন, তাহলে শেষ প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি রয়ের প্রধান পরাগ জৈন এবং ভারতীয় রাষ্ট্রপতি দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। এছাড়া একটা গুঞ্জন রয়েছে, আমি সত্য মিথ্যা জানি না, যে জামায়াতের এক নেতার সাথে কলকাতায় কারো না কারো বৈঠক হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেবার একটা আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই ব্যাপারে আপনার কাছে কি কোনো তথ্য আছে? মোল্লা ভাই, আমি আপনাকে দুটো কথা বলছি এখানে। এক হচ্ছে ইন্ডিয়ার কিন্তু এটা পারসিস্টেন্ট ডিমান্ড যে শেখ হাসিনা গোজ ব্যাক, ওনার সিকিউরিটি এনশিওর করতে হবে, জেল ফেলে না, ওনাকে সেফ ডেজিগনেটেড এরিয়াতে রাখতে হবে, নাহলে শেখ হাসিনাকে আমরা ফেরত যাওয়ার ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন। শেখ হাসিনা তো পাগলামি করছে, আপাকে তো আপনারাও চেনেন, আমরাও চিনি। আপার তো অদ্ভুত কিছু ঘাওড়ামি আছে, যে আমি বলছি আমি যাবো, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি যাবো। আমাদের লোকজন তারে মহিনজি আপ क्या बोल रहे हैं, उधर जाएगा ये पाकिस्तानी हरामजादा लोग, हमला कर देगा, मार देगा, এইসব। কেন একটা ডেফিনেট ইনপুট আছে, এটা এনএসআই এর কাছেও আছে, আমাদের রয়ের কাছেও আছে, আমি জানি এটা, যে 6 মেম্বার একটা পাকিস্তানি হিট স্কোয়াড লস্করে থেবা লেড বাই সাজেদুর রহমান, যে কমান্ডার আগে ইন্ডিয়ান কাশ্মীরে অপারেশন করছে, 4 জন আইডেন্টিফাইড, 2 জনকে আইডেন্টিফাই করতে হয়। দে হ্যাভ এন্টার্ড পাকিস্তান, নেপাল থেকে আইসে ওই মানে স্থলপথে ইন্ডিয়ান বিএসএফ এবং বাংলাদেশের বিজেপির চোখে ধুলা দিয়ে সামওয়্যার ইন নর্দার্ন বাংলা। আমাদের লোকজনের একটা অ্যাসেসমেন্ট যে কোনো হাই ভ্যালিউ টার্গেট, এখন এই মুহূর্তে হাই ভ্যালিউ টার্গেট শেখ হাসিনা ছাড়া আর কে, এটা তো অন্য কিছু করতে এখানে আসবে না। এইসব কারণে ইন্ডিয়ানদের রিজার্ভেশন আছে, সিকিউরিটি ইজ ওয়ান ইস্যু। আর আপনি যেটা বললেন, সেকেন্ড মেজর ইস্যু ইজ লিভ দ্য ব্যান অন আওয়ামী লীগ। আমাদের বক্তব্য হয়েছে যে হাউ ক্যান ইউ প্রিটেন্ড টু বি এ ডেমোক্রেসি বাই ব্যানিং আওয়ামী লীগ। ইন্ডিয়াতে আজকে 12 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, তো আমরা কংগ্রেসকে ব্যান করে দেবো? কংগ্রেসের লোকজন তারা 2018-তে কয়টা সিট পাইছিল, তারপরে ইলেকশনে দেখেন ডাবল হয়েছে। তো যাই হোক, ইলেকশন করছে, রাহুল প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ায় মোদিজির মানে মানে এসি কাম তেসি করে দেয়, যেটা বলে হিন্দিতে। তো এই জায়গাতে আজকে যদি ভারতে কংগ্রেস ব্যান্ড হয়, আমেরিকাতে রিপাবলিকানরা পাওয়ারে, ডেমোক্রেট ব্যান্ড হয়, ওইখানে লেবার পার্টি পাওয়ারে, কনজারভেটিভ ব্যান্ড হয়, তাহলে কি ইউকে, ইউএস বা ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে বলে আমরা দাবি করতে পারবো? সো ইন্ডিয়ার এইটাই যে আওয়ামী লীগের উপরে ব্যান্ড তোলো, কারণ আওয়ামী লীগ ওই 1 হুজুর 2 হুজুর নিজামত খেলাফতের দল না। আওয়ামী লীগ ইজ এ বড় বৃক্ষ, এটা ব্যারিয়ান্ট, তার মধ্যে উল্টাপাল্টা এলিমেন্ট আছে, সেটা আমরাও স্টোরি করছি একসময়। এই দরবেশ টরবেশ, সালমান রহমান, নানা রকম 24 নম্বরের লোকজন আছে। সেসব থাকলেও আবার আওয়ামী লীগের মধ্যেই এদের বিরুদ্ধে আওয়াজ তোলারও লোক আছে। জনসম্পৃক্ততা যদি দেখেন, মাটির সাথে যোগাযোগ, প্রচুর ভালো নেতা আছে। এটা আমার কথা না, এটা বিএনপির অনেক লিডাররা স্বীকার করে, প্রাইভেটলি তো স্বীকার করে। আর এই জায়গাতে সব থেকে বড় কথা হয়েছে ইন্ডিয়া মানে ইজ পুশিং। এখন এই জিনিসটা আমরা একদিকে যেমন আমেরিকাকে পুশ করছি, আরেকদিকে আমরা ব্রিক্সে, দ্যাট ইজ রাশিয়া বা চায়না, ওই রাশিয়া বা চায়নাতে তো ডেমোক্রেসি ইজ নট এ ভেরি বিগ ফ্যাক্টর ইন দেয়ার লোকাল। তো আমরা এটা
ওদের বলছি কি বাংলাদেশে তোমরা এত ইনভেস্ট করবা, বাংলাদেশে ইনভেস্ট যখন করতেছো, স্টেবিলিটি ইজ এ মাস্ট। একটা মেজর পলিটিক্যাল পার্টিকে ব্যান করে রাখলে এই দেশের স্টেবিলিটি কি করে হবে? হ্যাঁ, আর আওয়ামী লীগের আমি আপনাকে বলি, আমি 71 খুব কাছের থেকে দেখছি, আমি আগরতলার পড়া। ওকে, আওয়ামী লীগ সবসময় তো কনস্টিটিউশনাল পার্টি, সে 50 বলেন 70 বলেন, ইলেকশন করা পার্টি। আওয়ামী লীগকে সশস্ত্র সংগ্রামে যাইতে পাকিস্তানিরা বাধ্য করছিল। আশা করি এই ভুলটা বাংলাদেশের বর্তমান সরকার বাধ্য করবে না। আওয়ামী লীগ করলে কিন্তু এর ফল খারাপ হবে, খারাপ হবে। ইটস এ মাস পার্টি। হ্যাঁ, এখন পিঠ থেকে গেলে দেওয়ালে কিন্তু সবাই ঘুরে দাঁড়ায়। এই জায়গাটা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়া সঠিক সিদ্ধান্ত, দেয়ার মাস্ট বি অ্যান ইনস্টিটিউশনালাইজড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি সম্ভব নয়। জামাত টামাত যাই খোয়াব দেবো। হ্যাঁ, আজকে আওয়ামী লীগ ইলেকশনে থাকলে তারেক সাহেব কয়টা আসন পাবেন? হ্যাঁ, ওই যে সালাউদ্দিন সাহেব বলছিলেন, আমি এটার আপত্তি করছিলাম দেখে উনি আমার উপর রুষ্ট হয়েছেন যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। আরে মিয়া, দাফন হয়ে গেছে তুমি বলার কে? তুমি ব্যাংকটা তোলো না, ব্যাংকটা তুলে ইলেকশন ফেস করো। তোমার চাচা, মার্কিন চাচাদের আইনে ওদের সুপারভিশনে ইলেকশনটা করাও না, ইলেকশনটা করাও। দেখি ওই 213টা সিট কোনখানে 21 সেটাকে জামাত দূরবীন দিয়ে দেখতে হবে, দূরবীন দিয়ে দেখতে হবে। এগুলি বলে লাভ নাই। বাংলাদেশে স্টেবিলিটি ফিরে আসবে তখনই যদি একটা প্রপার ডেমোক্রেসি ফিরে আসে, এবং আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলা মোস্ট ইম্পর্টেন্ট। এটা না তুললে ডোন্ট ইভেন প্রিটেন্ড ইউ আর এ ডেমোক্রেসি, ফরগেট ইট। জি।